কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগের আলোচনাতে আমরা তোমাদের ক্লাইমেটোলজির কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বা কি পয়েন্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, এবং আজকে আমরা তোমাদের ক্লাইমেটোলজি সিলেবাস থেকে একটা চ্যাপ্টার শুরু করছি। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হিট ব্যালেন্স বা হিট বাজেট। তো এই চ্যাপ্টারটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমাদের অনেকগুলি শর্ট প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন আসে, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের 3টি গুরুত্বপূর্ণ 10 মার্ক বা 5 মার্কের প্রশ্ন আসে, মানে বড় প্রশ্ন আসে। তাই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। একটাই জিনিস তোমাদের বুঝতে হবে, এই জিনিসটুকু বুঝলে তোমাদের সবকিছু হয়ে যাবে, 3টি বড় প্রশ্ন একসঙ্গে হয়ে যাবে। তাই এই বিষয়টা তোমরা ভালো করে বোঝো। এবং আমরা মেন চ্যাপ্টার শুরু হওয়ার আগে তোমাদের একটা ভাই মেসেজ করেছিল, যে কমেন্ট করেছিল যে ল্যাপস রেট বিষয়টা একটু বুঝিয়ে দেন আবার। তো আমি ল্যাপস রেট বিষয়টা একটু বুঝিয়ে দিয়ে আমরা মেন চ্যাপ্টারে ঢুকছি। তো ল্যাপস রেট বিষয়টা কি? ল্যাপস রেট, ল্যাপস রেট মানে কি? ল্যাপস রেট মানে হচ্ছে তাপ বিযুক্তি হার। তাপ বিযুক্তি হার কি? ধরো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। এবার এই পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কতটুকু কমবে অথবা কতটুকু বাড়বে, সেই হারকেই বলা হয় তাপ বিযুক্তি হার। মানে ধরো 1 কিলোমিটার, মানে মাটি থেকে তুমি 1 কিলোমিটার উপরে উঠলে, তাহলে তাপমাত্রা কতটুকু কমবে, আবার তাপমাত্রা কমছে না তাপমাত্রা কতটুকু বাড়লো, সেই হারকেই বলা হয় তাপ বিযুক্তি হার বা ল্যাপস রেট। এবার ল্যাপস রেট কিন্তু অনেক ধরনের হয়। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ইনভায়রনমেন্টাল, আরও কিছু হয়, কিন্তু সেগুলো সম্বন্ধে আমরা এখন আলোচনা করব না, কারণ সেটার একটা গোটা চ্যাপ্টার রয়েছে। তাই নর্মাল এবং ইনভায়রনমেন্টালটা আমাদের একটু জানতে হবে। তো নর্মাল ল্যাপস রেট কি? নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপবিযুক্তি হার মানে হচ্ছে যে পৃথিবীর গড় তাপবিযুক্তি হার, মানে মানে গোটা পৃথিবীতে 1 কিলোমিটার বৃদ্ধি হলে, মানে 1 কিলোমিটার উঁচুতে উঠলে তাপমাত্রা কতটা কমবে তার গড় হিসাব। মানে কোথাও কম কমবে, কোথাও বেশি কমবে। তো গড় কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গড় তাপমাত্রা কমবে। এবং ইনভায়রনমেন্টাল মানে হচ্ছে যেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি বা যেখানে আমরা পরিমাপ করব তার অ্যাকচুয়াল বা প্রকৃত তাপমাত্রা কতটুকু কমছে বা বাড়ছে সেটা। তো কতটুকু বাড়ছে বা কমছে সেটা সেই স্থানের উপর নির্ভর করবে। যদি আমরা থর মরুভূমিতে যাই, এক ধরনের তাপমাত্রা কমবে। যদি আমরা নর্থ পোলে যাই বা অ্যান্টার্কটিকাতে যাই, সেখানে তাপমাত্রা অন্যভাবে কমবে। তো সেটা হচ্ছে সেখানকার প্রকৃত তাপমাত্রা কতটুকু কমবে, সেই হারকেই বলা হয় ইনভায়রনমেন্টাল ল্যাপস রেট বা প্রাকৃতিক তাপ বিযুক্তি হার। কিন্তু গোটা পৃথিবীর যদি আমরা হিসাব করি, তাহলে কি হচ্ছে? তাহলে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপ বিযুক্তি হার হচ্ছে, যেটা গড় কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে গড় হিসাব। এবার এখানে বিষয় হচ্ছে যে এই উচ্চতা বাড়লে তাপমাত্রা কমবে এই বিষয়টা না। তাপ বিযুক্তি হার কি? তাপ বিযুক্তি হার মানে হচ্ছে কতটুকু তাপ কমবে বা কতটুকু তাপ বাড়বে সেটাও। কারণ তোমরা হয়তো ছোটতে একটা বিষয় পড়েছো, 11-12-এ ছিল, যে তাপমাত্রার বৈপরীত্য কি। মানে তাপমাত্রার বৈপরীত্য চ্যাপ্টারটা হয়তো তোমরা পড়েছো, যেখানে কি বৈপরীত্য মানে হচ্ছে উল্টো অবস্থা। তো নর্মাল ল্যাপস রেটের উল্টো অবস্থা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার বা তাপমাত্রার বৈপরীত্য, যেখানে কি হয়, আমরা এই 1 কিলোমিটার যদি উঁচুতে উঠি, মাটি থেকে যদি 1 কিলোমিটার উঁচুতে উঠি, তাহলে কি হবে? গড় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে কি হয়, এই 1 কিলোমিটার উঁচুতে উঠলে বা উপরের সোজা আমরা উঠতে থাকলে কি হচ্ছে, তাপমাত্রা কমার পরিবর্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে। এটা বিভিন্ন কারণে হয়, তাপমাত্রা বাড়ে। তখন সেটাকে বলা ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য, বা তাপমাত্রার বৈপরীত্য, বৈপরীত্য তাপমাত্রা। তো সেটাও তো ল্যাপস রেটের মানে শুধুমাত্র কমা নাই, সেটা হচ্ছে বাড়া। তো ল্যাপস রেটের সাধারণ সংজ্ঞা কি? ল্যাপস রেট মানে হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে কত কত হারে তাপমাত্রা কমছে বা বাড়ছে, সেই হারকেই বলা হয় তাপ বিযুক্তি হার বা ল্যাপস রেট। ল্যাপস রেট প্রধানত প্রথমত 2 ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল ল্যাপস রেট এবং একটা হচ্ছে ইনভায়রনমেন্টাল ল্যাপস রেট।
নর্মাল মানে হচ্ছে পৃথিবীর গড়, যে পৃথিবীর গড়ে কতটুকু করে 1 কিলোমিটার বৃদ্ধির সাথে তাপমাত্রা কমবে। এবং ইনভায়রনমেন্টাল মানে হচ্ছে যেই অঞ্চলের আমরা পরিমাপ করছি সেখানে মানে সঠিক কতটুকু কমছে। এটা বিভিন্নভাবে হয়, কোথাও 8 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 7 ডিগ্রি সেলসিয়াস, বিভিন্নভাবে হতে পারে, বা কোথাও তাপমাত্রা কমার পরিবর্তে বাড়তেও পারে। তো আশা করছি ল্যাফ রেট, নর্মাল ল্যাফ রেট, ইনভায়রনমেন্টাল ল্যাফ রেট সম্বন্ধে তোমরা বুঝে গেছো। এবার আমরা হিট ব্যালেন্স বা হিট বাজেট চ্যাপ্টারটাতে ঢুকছি। হিট ব্যালেন্স কি? প্রকৃত চ্যাপ্টার কিন্তু হিট বাজেট নয়, হিট ব্যালেন্স। এই হিট ব্যালেন্স কি আমাদেরকে সেটা প্রথমে বুঝতে হবে। হিট মানে হচ্ছে তাপ এবং ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য। বিষয়টা কি? এটা হচ্ছে পৃথিবী, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে সূর্য। সূর্য কি? সূর্য হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। মানে পৃথিবীতে যত কিছু কাজ হয় সব কিছু হয় কিসের কারণে? সূর্যের তাপের কারণে। তো এটা হচ্ছে সূর্য। তো এই সূর্য কি করছে? সূর্য তো প্রতি মিনিট সেকেন্ডে কিন্তু পৃথিবীতে তাপ দিচ্ছে, পৃথিবীতে তাপ দিচ্ছে। এবার এ যদি প্রত্যেক মিনিট সেকেন্ডে তাপ দিতেই থাকে এবং পৃথিবী যদি সেই তাপকে না বের করে দেয়, তাহলে কি হচ্ছে? এখানে তাপ জমবে। তো পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু পৃথিবীর ভিতরের তাপমাত্রা না, মানে অভ্যন্তরণের তাপমাত্রা, যে কোর ম্যান্টেল, এটার তাপমাত্রা নয়। এটা হচ্ছে কি? পৃথিবী এবং পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে, মানে ভূপৃষ্ঠের উপর থেকে এই যে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল রয়েছে 10,000 কিলোমিটার, তো এই মধ্যের জায়গার গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা কোথাও বেশি হতে পারে, কোথাও কম হতে পারে, কিন্তু গড় হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তো যদি এই সূর্য প্রতিনিয়ত যদি আমাদের পৃথিবীতে তাপ দিচ্ছে, সূর্যের রশ্মির ফলে তাপ আসছে, কিন্তু পৃথিবী যদি সেটাকে বের না করে দেয়, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা কি হবে? প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, প্রত্যেক শতাব্দীতে কিন্তু বাড়তে থাকবে। দেখা যাচ্ছে যে 2026 সালে ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এ বের করছে না তাপ, তো কি হবে? 2027 সালে 16 ডিগ্রি সেলসিয়াস হবে। 2050 সালে দেখা গেল যে এটা গিয়ে পৌঁছলো 30 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে 100 বছর পর বা 200 বছর পর হয়ে গেল এটা 100 ডিগ্রি সেলসিয়াস। 500 বছর পর হলো 200 ডিগ্রি সেলসিয়াস। এই যে 200 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস হলো, এখানে কি আর মানুষ বাঁচতে পারবে? মানুষ তো বাঁচতে পারবে না। পৃথিবীর মানে বেশিরভাগ জীব প্রজাতি, লাইফ বাঁচতে পারবে না। এবং এর থেকেও যদি বেশি হয়ে যায়, আর কোনো ধরনের পৃথিবীতে জীবন বলে কিছু থাকবে না, লাইফ বলে কিছু থাকবে না। তো এই পৃথিবীতে লাইফ বা জীবনের জন্য কি দরকার? পৃথিবীতে একটা স্থিতিশীল তাপমাত্রা দরকার বা ভারসাম্যযুক্ত তাপমাত্রার দরকার। সেই তাপমাত্রাটা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। এবার এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কিন্তু প্রচুর আগে থেকে চলে আসছে, মানে হাজার হাজার বছর ধরেই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসছে। এই কারণে কি হয়েছে? পৃথিবীতে জীবন তৈরি হয়েছে। জীবন হিসাবে কি তৈরি হয়েছে? মানুষ, গাছপালা, ব্যাকটেরিয়া, ভাইরাস, সব কিছু কিন্তু এই 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ছিল বলে তৈরি হয়েছে, না হলে কিন্তু তৈরি হতো না। তো লাইফের জন্য এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা দরকার। লাইফ শুধু না, পৃথিবীর এই স্বাভাবিক কাজকর্মের জন্য কিন্তু এই তাপমাত্রাটা দরকার। কিন্তু এই যে সূর্য, এই সূর্য যদি তাপমাত্রা দিতেই থাকে এবং পৃথিবী বের না করে দেয়, তাহলে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। আবার যদি সূর্য তাপমাত্রাকে কমিয়ে দেয়, দেখা যাচ্ছে পৃথিবীতে তাপমাত্রা ঢুকছে না, তাহলে কি হবে? 15 ডিগ্রির জায়গায় কমতে থাকবে, যে 10 ডিগ্রি, এই করতে করতে মাইনাসে তাপমাত্রা চলে যাবে। তখন কি হবে? গোটা পৃথিবীতে বরফ জমে যাবে। ওই একই কথা, তখনও কি হবে? আর জীব বেঁচে থাকতে পারবে না। তো এক্ষেত্রে কি হয়? পৃথিবীতে স্থিতিশীল একটা তাপমাত্রা প্রয়োজন, যেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর জন্য কি করে পৃথিবী? এই যে তাপটা আসছে প্রতিনিয়ত, প্রতি মিনিট সেকেন্ড তাপমাত্রাটা আসছে, সেই যতটুকু তাপমাত্রা আসবে পৃথিবী নিজের ভিতরকার কাজকর্ম কমপ্লিট করার পর সেই তাপমাত্রাটাকে বের করে দেবে। কোথায়? সূর্যকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে কোথায়? মহাকাশে। মহাকাশে সেই তাপটাকে বের করে দিচ্ছে। তারপর সেই তাপ কোথায় গেল ওটা আমাদের দেখে লাভ নেই। কিন্তু কি করছে? সূর্য থেকে যতটুকু তাপ পৃথিবী পাচ্ছে ততটুকু তাপই কিন্তু পৃথিবী ছেড়ে দিচ্ছে, মানে বের করে দিচ্ছে। তো এই এই যে তাপ, এই তাপ পৃথিবীতে কি করে? পৃথিবীতে তাপের তো প্রচুর কাজ রয়েছে। যেমন কি? যেমন উদ্ভিদদের বেঁচে থাকার জন্য তাপ প্রয়োজন, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য তাপ প্রয়োজন। তারপর কি হচ্ছে? বায়ু চলাচলের জন্য তাপ প্রয়োজন, লাইফের ফরমেশনের জন্য তাপ প্রয়োজন, মানুষের বেঁচে থাকার জন্য তাপ প্রয়োজন। তারপর তারপর শস্য ফসলের জন্য তাপ প্রয়োজন।
তারপরে সমস্ত কিছু মানে অনেক যে প্রাকৃতিক কাজগুলি রয়েছে সেখানে কিন্তু তাপ দরকার। তো পৃথিবী কি করছে, পৃথিবী এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে দেওয়ার পর তাপটাকে প্রত্যেকদিন বের করে দিচ্ছে, যতটুকু তাপ আসছে প্রত্যেকদিন বের করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে 100 টাকা তাপ আসছে, তো এ নিজের কাজ করে দেওয়ার পর 100 টাকা তাপই বের করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষা হচ্ছে, তাপের ভারসাম্য রক্ষা হচ্ছে, যেটাকে বলছি আমরা হিট ব্যালেন্স, মানে হিট এর ব্যালেন্স রক্ষা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, পৃথিবীতে সমস্ত কাজ ভালো করে হচ্ছে, পৃথিবীতে জীবন তৈরি হয়েছে, পৃথিবীতে জীবন চলমান হচ্ছে। এটাই হচ্ছে হিট ব্যালেন্স। এবার বিষয় হচ্ছে হিট বাজেট বিষয়টা কি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিট বাজেট, কিন্তু হিট ব্যালেন্স আমাদের বোঝা দরকার, কারণ এই হিট ব্যালেন্সের জন্যই কিন্তু হিট বাজেট প্রয়োজন। হিট বাজেট মানে হচ্ছে এই যে সূর্য থেকে কতটুকু তাপ আসছে এবং পৃথিবী সে তাপকে কতটুকু পরিমাণে বের করে দিচ্ছে এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে বের করে দিচ্ছে, এই আয় এবং ব্যয়ের হিসাবকেই বলা হয় তাপ বাজেট বা হিট বাজেট। মানে আয় এবং ব্যয় কতটুকু হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেটাই হচ্ছে হিট বাজেট। এই যে তাপ আসছে, এই তাপ কিভাবে আসছে, কতটুকু আসছে, আবার পৃথিবী সেই তাপটাকে কতটুকু বের করে দিচ্ছে এবং কিভাবে বের করে দিচ্ছে, এই যে হিসাব নিকাশ, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেটাকেই বলা হচ্ছে হিট বাজেট বা তাপ বাজেট। তো আশা করছি তোমরা হিট ব্যালেন্স এবং হিট বাজেটের মূল বিষয়টা তোমরা জানলে, যে হিট ব্যালেন্স কাকে বলে এবং হিট বাজেট কাকে বলে। এই হিট ব্যালেন্সের জন্যই কিন্তু হিট বাজেট প্রয়োজন। এবার এখানে একটা বিষয় বোঝার, এই যে পৃথিবী এই যে 100 টাকা তাপ নিচ্ছে এবং 100 টাকায় ফিরিয়ে দিচ্ছে কিসের জন্য। তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো কয়েকটি বডির নাম পড়েছো। একটা নাম পড়েছো তোমরা ব্ল্যাক বডি, একটা নাম পড়েছো তোমরা হোয়াইট বডি, একটা নাম পড়েছো তোমরা গ্রে বডি। এগুলো কি? ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা পদার্থ যে কি করে, যে যতটুকু তাপ আসছে তার কাছে, যতটুকু রেডিয়েশন বা তাপ যা আসছে, সে কি করছে 100% শোষণ করে নিচ্ছে। 100% শোষণ করে নিচ্ছে ঠিকই, কিন্তু সে পরবর্তীতে কিন্তু শোষণ করে নেওয়ার পর আস্তে আস্তে সেই 100% তাপকেই কিন্তু ফিরিয়ে দিচ্ছে, মানে বের করে দিচ্ছে নিজের থেকে। এটা হচ্ছে ব্ল্যাক বডি। হোয়াইট বডি কি? হোয়াইট বডি মানে হচ্ছে এ যতটুকু তাপ বা রেডিয়েশন বা আলো যা কিছু আসুক না কেন, এ নিজের কাছে একটু রাখবে না, এর সাথে সাথে কি করছে, প্রতিফলিত করে দিচ্ছে, 100% প্রতিফলিত করে দিচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে হোয়াইট বডি। এবং গ্রে বডি কি? গ্রে বডি হচ্ছে যে যতটুকু আসছে তার মধ্যে কিছু পরিমাণ রাখছে নিজের কাছে এবং কিছু পরিমাণ বের করে দিচ্ছে, এটাকে বলা হয় গ্রে বডি, এবং পরবর্তীতে সে সেগুলোকেও বের করে দিবে। কিন্তু ব্ল্যাক বডি কি? ব্ল্যাক বডি মানে হচ্ছে যে যতটুকু পৃথিবীতে আসবে, মানে যতটুকু আসছে সে ততটুকুকেই নিয়ে নিচ্ছে এবং নিজের কাছে রাখছে এবং পরবর্তীতে ততটুকুই বের করে দিচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক বডি। তো এই যে পৃথিবী, এই পৃথিবীও কিন্তু ব্ল্যাক বডির মতো আচরণ করে মানে অনেকটা আচরণ করে, মানে সম্পূর্ণ ব্ল্যাক বডি বলতে মানে কিছু নেই আজ পর্যন্ত সায়েন্টিস্টরা সম্পূর্ণ ব্ল্যাক বডি, এটা হচ্ছে একটা ধারণা। হোয়াইট বডি হচ্ছে ধারণা, কিন্তু গ্রে বডি প্রচুর রয়েছে, কিন্তু ব্ল্যাক বডি এবং হোয়াইট বডি হচ্ছে একটা আইডিয়ালিস্টিক ধারণা। কারণ এটা মানে মানে এটা নাই, কি যে বলছে, সায়েন্টিস্টরা খুঁজে পায়নি এখন পর্যন্ত। এটা হচ্ছে ধারণা যে ব্ল্যাক বডি যে যতটুকু অ্যাবজর্ব করবে ততটুকুই ছেড়ে দিবে, এবং হোয়াইট বডি কি, সে নিজের কাছে আসতেই দিবে না, সে সাথে সাথে প্রতিফলিত করে দিবে। এটার একটা সহজ বিষয় হচ্ছে, তোমরা যদি কালো জামা পরে যদি মানে রোদে বের হও, তাহলে কি হবে, তোমাদের গরম বেশি লাগবে, কারণ কি হচ্ছে, কালো জামা বেশি পরিমাণে তাপকে শোষণ করছে। আর সাদা জামা পরে যদি বের হও, তাহলে কি হচ্ছে, তোমাদের গরম একটু কম লাগবে, মানে অনেকটাই কম লাগবে, কারণ কি, সেই সাদা জামা কি করছে, সূর্যের যে আলোটা আসছে সেটাকে প্রতিফলিত করে দিচ্ছে। এই ব্ল্যাক বডি এবং হোয়াইট বডি, মানে পারফেক্ট ব্ল্যাক বডি এবং পারফেক্ট হোয়াইট বডি বলতে কিছু নেই, এটা আইডিয়ালিস্টিক ধারণা। কিন্তু এই পৃথিবী কি করে, ব্ল্যাক বডির মতো আচরণ করে। এর ফলে কি হয়, এর ফলে পৃথিবী যতটুকু তাপ নেয় প্রায় ততটুকুই কিন্তু বের করে দেয়। এটাই হচ্ছে পৃথিবীর একটা বৈশিষ্ট্য। তাই পৃথিবী একটা কিসের মতো আচরণ করে, ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডির বাংলা হচ্ছে কৃষ্ণ বস্তু, হোয়াইট বডির ইংলিশ বাংলা হচ্ছে শ্বেত বস্তু, শ্বেত মানে হচ্ছে সাদা, এবং গ্রে বডির বাংলা হচ্ছে
ধূসর বস্তু। তাহলে আশা করছি এই তিনটে বডি সম্বন্ধে তোমরা বুঝতে পারলে, কারণ ব্ল্যাক বডি, হোয়াইট বডি এবং গ্রে বডি তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তাই ব্ল্যাক বডি, হোয়াইট বডি এবং গ্রে বডি বুঝতে পারলে যে ব্ল্যাক বডি 100% যদি নেয় 100%ই ছেড়ে দিবে, হোয়াইট বডি 1%ও নিবে না, এবং গ্রে বডি কি হবে, গ্রে বডি কিছুটা নিবে কিছুটা ছেড়ে দিবে, মানে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে অবস্থায়। তো পৃথিবী কিসের মতো আচরণ করে, ব্ল্যাক বডির মতো। এটা হচ্ছে প্রথম বিষয়, আশা করছি বুঝতে পারলে। এবার আমরা হিট ব্যালেন্স, হিট বাজেট সম্বন্ধে জানবো, যে এই আয় ব্যয় মানে কতটুকু পৃথিবীতে আসছে এবং পৃথিবী কতটুকু এবং কিভাবে বের করে দিচ্ছে, সেই বিষয়টা আমরা এবার বোঝার চেষ্টা করব ছবির মাধ্যমে। তো এটা হচ্ছে তোমাদের ছবি, এই ছবির মাধ্যমে তোমাদের আমি বিষয়টা বোঝাবো। তো তোমরা একটু এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নিও, কারণ এখানে ম্যাথামেটিক্যাল হিসাব রয়েছে। এবং এই জায়গাটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা এই চ্যাপ্টারটা তোমরা যতক্ষণ এই ক্লাসের মাধ্যমে তোমরা বুঝবে না ততক্ষণ বই দেখবে না, বইকে তোমরা একবারে দেখবে না যতক্ষণ না বুঝতে পারবে। কারণ বইয়ে কিন্তু ক্যালকুলেশন অন্যভাবে করা আছে, অন্যান্য ক্যালকুলেশন করা আছে, কিন্তু আমি তোমাদের সব থেকে সহজ ক্যালকুলেশনটা আমি আলোচনা করে দিব। এই সহজ ক্যালকুলেশনটা তোমরা বোঝো, কিন্তু যদি তোমরা বইয়ের ক্যালকুলেশন বুঝতে দাও তাহলে তোমরা পারবে না, বা অন্য কোনো ক্যালকুলেশন এখন তোমরা বুঝতে যাবে না। এখন শুধুমাত্র আমি যেই ক্যালকুলেশনটা বলবো সেটাকেই বুঝবে। কিন্তু এটা বুঝো, এটা বলো, এটা না যে আমি যেটা বলছি সেটাই ঠিক, বইয়ে যেটা লেখা আছে সেটা ভুল, ভুল না, সেটা আরো গভীর ভাবে তোমাদের এত গভীরে আপাতত পড়ার দরকার নেই, কারণ এখন যেটা বুঝবে তোমরা এটাই এতটা জটিল যে বইয়েরটা তোমাদের বুঝতে খুবই সমস্যা হবে। তাই এটা আগে তোমরা বুঝে নাও। তো এটা হচ্ছে সূর্য এবং এটা হচ্ছে পৃথিবী। এবার এখানে একটা দুটো বিষয়, একটা হচ্ছে পৃথিবী কত, মানে পৃথিবীর এরিয়া কতটুকু, মানে টোটাল আর্থ এবং অ্যাকচুয়াল আর্থ দুটো বিষয় কিন্তু আলাদা। অ্যাকচুয়াল বা প্রকৃত আর্থ কিন্তু এটা যেটা আমরা দেখতে পাই, যার উপর আমরা হাঁটছি, কিন্তু টোটাল আর্থ কতটা, এই গোটা হচ্ছে, এই গোটা জায়গাটা যেটা পৃথিবী থেকে 10,000 কিলোমিটার উঁচুতে জুড়ে রয়েছে, গোটা পৃথিবীকে ঘিরে রয়েছে, এটাকে কি বলি আমরা, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বলি। এই বায়ুমণ্ডল কি করে, গোটা পৃথিবীকে ঘিরে রয়েছে। তো গোটা পৃথিবীর এরিয়া কিন্তু এই অ্যাটমসফিয়ারকেও ধরা হয়। তাই গোটা পৃথিবী আর এটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল আর্থ। টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে পৃষ্ঠীয় আর্থ। পৃষ্ঠীয় আর্থ বলি যেটার উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, এবং গোটা মানে টোটাল আর্থ কিন্তু এই বায়ুমণ্ডলকে জুড়ে হয়। তাই এই বায়ুমণ্ডল জুড়েই আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। তাই তোমাদের আমি এই যখন ক্লাসটা হয়ে যাবে তার শেষের বেলাতে তোমাদের আমি যে 3টি প্রশ্ন দিব, সেই 3টি প্রশ্নতে দেখতে পাবে যে এই টেরিস্ট্রিয়াল আর্থ এবং অ্যাকচুয়াল আর্থ এবং অ্যাটমসফিয়ারিক আর্থের মধ্যে পার্থক্য কি, তখন তোমরা বুঝে নেবে। তো আপাতত বোঝো, এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর্থ বা যেটার উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, বা পৃষ্ঠীয় আর্থ। এবং এই যে গোটাটা যেটা বায়ুমণ্ডল সহ, সেটা হচ্ছে টোটাল আর্থ। এবার বোঝো, এই যে এটা হচ্ছে সূর্য। তো সূর্য কি করছে, সূর্য পৃথিবীতে তাপ দিচ্ছে। সূর্য পৃথিবীতে কতটুকু তাপ দেয়, সূর্য পৃথিবীতে কতটুকু তাপ দেয়, সূর্য দেয়, মানে পৃথিবীতে সূর্যর কতটুকু তাপ আসে, 200 কোটি ভাগের 1 ভাগ। সূর্যের টোটাল রেডিয়েশনের মধ্যে 200 কোটি ভাগের 1 ভাগ শুধুমাত্র পৃথিবীতে আসে। এই 1 ভাগটাকেই বলা হয় ইনসোলেশন, যেটা তোমরা এর আগের আলোচনাতে তোমরা জেনেছো যে ইনসোলেশন কি, যে পৃথিবীতে সূর্যের তাপের যতটুকু অংশ আসে সেই অংশটুকুকে বলা হয় ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। তো এই ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন, এই 1 ভাগ হচ্ছে ইনসোলেশন। এবার এই 1 ভাগকে আমরা কি করব, প্রথমেই আমরা 1 ভাগকে ধরে নিব 100%। 100% আমরা প্রথমে ধরে নিব। প্রথমেই আমরা 100% ধরে নিলাম, যে এই 1 ভাগকে আমরা 100% ধরে নিলাম, যে সূর্য থেকে যেই যতটুকু ইনসোলেশন বা তাপ আসছে সেটাকে আমরা 100% ধরে নিলাম। এবার বিষয় হচ্ছে এই 100% তোমাদেরকে তোমাদের স্যার ম্যাম বা তোমরা বই পড়ো বা অন্য কোথাও তোমাদেরকে কিন্তু পার্সেন্টেজ হিসেবেই বলবে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে পড়তে গেলে কিন্তু তোমাদের ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যায়। তাই আমরা কি করব, তাই আমরা এখানে আবার লিখব যে ফর দ্য
sake of calculation 100% insolation assumed to be 100 unit insolation। এটা কিন্তু তোমাদের লিখতেই হবে, এটা না লিখলে কিন্তু তোমাদের মানে তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে গোটা তোমাদের উত্তরটাই কেটে দিবে। এটার মানে কি, ফর দ্য শেক অফ ক্যালকুলেশন। শেক মানে হচ্ছে, ফর দ্য শেক অফ ক্যালকুলেশন মানে হচ্ছে যে আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিলাম 100% ইনসোলেশন, মানে এই 100% ইনসোলেশনকে, এই 100% ইনসোলেশনকে আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিলাম 100 ইউনিট ইনসোলেশন, মানে 100%কে আমরা 100 ইউনিট ধরে নিলাম। এটা তোমরা বাংলাতেও লিখতে পারো যে আলোচনার সুবিধার্থে আমরা 100% ইনসোলেশনকে আমরা 100 ইউনিট ইনসোলেশন ধরে নিলাম। এবার কেন আমরা 100% ধরলাম না 100 ইউনিট ধরলাম, সেটা তোমরা একটু পর বুঝতে পারবে। তো আজকে বলে একটা বিষয় বলে দিই যে আজকে আমরা কিন্তু শুধুমাত্র আয় বুঝবো, মানে আমরা কি বললাম যে হিট বাজেট মানে হচ্ছে আয় এবং ব্যয়ের হিসাব নিকাশ। তো আমরা আজকে শুধুমাত্র আয় বুঝবো, মানে পৃথিবী কতটুকু এবং কিভাবে নিচ্ছে সেটা বুঝবো, সূর্য থেকে কিভাবে নিচ্ছে এবং কতটুকু নিচ্ছে সেটা বুঝবো। কিন্তু আমরা পৃথিবী ছেড়ে দিচ্ছে সেটা পরের ভিডিওতে বুঝবো, কারণ একটা ভিডিওতে পড়লে অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বুঝতেও সমস্যা হবে। তাই আমরা দুটো পার্টে এই ক্লাসটা শেষ করব। তো এবার কি হচ্ছে, এই যে 100 ইউনিট ধরলাম, এই জায়গাটা ধরো 100 ইউনিট, এখানে হচ্ছে 100 ইউনিট, এটা হচ্ছে ইনসোলেশন, এটা হচ্ছে 100 ইউনিট ইনসোলেশন। 100 ইউনিট মানে 100 একক, 100 একক বা 100 টাকা ইনসোলেশন। এবার এই 100 একক সূর্য তাপের মধ্যে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা এই পর্যন্ত একটা দাগ কেটে নিলাম, এরপরে আমরা কি করব, একটা দাগ এইভাবে নিব এবং এইভাবে দিয়ে দিব। তোমরাও স্কেল ব্যবহার করে এইভাবে করতে পারবে। এবং বলে দিই যে তোমাদের এই গোল পৃথিবী আকাশ হয়, যদি তোমরা আঁকতে পারো তাহলে ভালো, না হলে এই কম্পাস ব্যবহার করবে এবং এটা ব্যবহার করবে, কারণ গোটা ক্লাইমেটোলজি তো জুড়ে কিন্তু এই ছবি তোমাদের আঁকতেই হবে, গোটা ক্লাইমেটোলজি জুড়ে, তাই ওটাকে তোমাদের বন্ধু বানিয়ে নেবে। এবার কি হচ্ছে, এই 100 ইউনিট যেটা সূর্যের তাপ আসছে তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে একটা অংশ কি হচ্ছে, এই যে বায়ুমণ্ডল, এটা 10,000 কিলোমিটার জুড়ে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে কিন্তু মেঘ রয়েছে। এই মেঘে কিন্তু রিফ্লেক্ট করছে, মানে মেঘ অনেকটা আয়নার মতো কাজ করে, আয়নার মতন কাজ করে। তার ফলে কি হয়, আয়নাতে লাইট ফেললে কি হয়, লাইটটা রিফ্লেক্ট হয়ে যায়, মানে বিচ্ছুরিত হয়ে যায় বা প্রতিফলিত হয়ে যায়। তো কি হচ্ছে, এই 100 ইউনিটের মধ্যে কিন্তু একটা অংশ কি হচ্ছে, এই মেঘ যেটা রয়েছে বায়ুমণ্ডলে সেখান থেকে রিফ্লেক্ট করে আবার মহাকাশে ফিরে চলে যাচ্ছে, মানে কোনো কাজই করতে পারছে না, এ কোনো কাজই এলো না, এ এলো এবং রিফ্লেক্ট হয়ে গেল মেঘে এবং চলে গেল। এটা কতটুকু, এটা হচ্ছে 27 ইউনিট। মানে 100 ইউনিটের মধ্যে কি হচ্ছে, 100 ইউনিটের মধ্যে 27 ইউনিট কি হচ্ছে, মেঘে ধাক্কা লেগে, মানে মেঘে সঙ্গে রিফ্লেক্ট হয়ে 27 ইউনিট মহাকাশে আবার চলে যাচ্ছে। 27 একক মানে 100 টাকার মধ্যে 27 টাকা কি হচ্ছে, মেঘে ধাক্কা লেগে বা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, এখান থেকে আরেকটা দাগ টানবে, এই পর্যন্ত আনবে, আবার কি করবে, এইভাবে একটা দাগ টেনে দিবে। এটা কি, যে এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে কিন্তু প্রচুর পরিমাণে ধূলিকণা থাকে, ধূলিকণা, বালিকণা, গ্যাস ইত্যাদি কণা থাকে। তো এর ফলে কি হয়, এগুলোতেও কিন্তু একটা একক মানে একটা অংশ কি হয়, সূর্যের রশ্মির বা ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশনের একটা অংশ কি হয়, এই যে ধূলিকণা বা জলকণা বা বা দেখা যাচ্ছে যে এই যে বাষ্প, এই বাষ্পতে কি হয় এবং এই ধূলিকণাতে কি হয়, এই ধূলিকণাতে রিফ্লেক্ট হয়ে কিন্তু আবার মহাকাশে ফিরে যায়। এটা কতটুকু যায়, এটা যায় 6%। এবং এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্ক্যাটারিং। স্ক্যাটারিং স্ক্যাটারিং আবার কি হচ্ছে, আর একটা অংশ,
ঠিক এইভাবেই তোমরা দাগ টেনে নেবে, দিয়ে এই অংশটাকে কি করবে, পৃথিবীতে নিয়ে চলে আসবে, একবারে মেন পৃথিবীতে তোমরা নিয়ে চলে আসবে, দিয়ে আবার এইরকম একটা ইয়ে করবে, এগুলোতে প্রত্যেকটা তীর দিয়ে দিবে। প্রথমে এখানেও তীর দিবে, এখানেও তীর দিবে এবং এখানেও তীর দিবে। তো এখানে কি হচ্ছে যে এখানেও একটা অংশ পৃথিবীতে এসে পড়ছে, মানে সোলার রেডিয়েশনের বা সূর্যের যে রশ্মি বা সূর্যের বিকিরণ বা ইনসোলেশনের একটা অংশ কি হচ্ছে, পৃথিবীতে আসছে। এবার পৃথিবীতে কি আছে, পৃথিবীতে মহাসাগর রয়েছে, পৃথিবীর তো 71% জুড়ে মহাসাগর রয়েছে বা পানি রয়েছে। এই পানিতেও কি হয়, আলো রিফ্লেক্ট বা বিচ্ছুরিত হয় বা প্রতিফলিত হয়। এবং কি আছে, এছাড়াও রয়েছে মহাসাগর ছাড়াও কি রয়েছে, মহাসাগর ছাড়া রয়েছে মরুভূমিতে কি আছে, মরুভূমিতে বালুর চর রয়েছে, মানে হাজার হাজার কিলোমিটার জুড়ে বালু রয়েছে বা বালি বা স্যান্ড রয়েছে। তো এটাও কিন্তু আয়নার মতো কাজ করে, আয়নার মতন কাজ করার ফলে কি করে, যে এটাও কিন্তু যে সূর্যের আলো আসছে সেটাকে কিছুটা কিছুটা রিফ্লেক্ট করে দেয় বা বিচ্ছুরণ করে দেয় বা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। আবার কি আছে, স্নো বা আইস কভার্ড বডি, আইস মানে হচ্ছে বরফ। অনেক জায়গায় কি হয়, যেমন হিমালয় পর্বতমালা বা সাইবেরিয়া বা অ্যান্টার্কটিকা, এগুলোতে কি হচ্ছে, হাজার হাজার কিলোমিটার জুড়ে বরফ পড়ে রয়েছে। বরফ পড়ে থাকার ফলে কি হচ্ছে, যখন সূর্যের আলো এসে পড়ছে তখন সূর্যের আলো কিছুটা পরিমাণে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে বা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে বা প্রতিফলিত হচ্ছে, দিয়ে কি হচ্ছে 2%, এই 2% না, সরি, 2 ইউনিট, এটাও 6 ইউনিট হবে, এটাও ইউনিট হবে। কি হচ্ছে 2 ইউনিট, কি হচ্ছে 2 ইউনিট এই পৃথিবীতে এসে টাচ করে কি হচ্ছে, আবার মহাকাশে চলে যাচ্ছে। এই যে 27 আর 6 মানে হচ্ছে 33, এবং 33 আর 2 হচ্ছে 35, মানে 100 ইউনিটের মধ্যে, এই যে 100 ইউনিট, এই 100 ইউনিটের মধ্যে কি হচ্ছে 35 ইউনিট কিন্তু এই পৃথিবীতে কোনো ধরনের কাজ করতে পারছে না। 27% মেঘে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, 6% বিভিন্ন ধূলিকণা, বিভিন্ন ধরনের গ্যাসীয় কণা, এবং 2 ইউনিট কি হচ্ছে, 2 ইউনিট এই পৃথিবীর বিভিন্ন জায়গা, যেমন আইস কভার্ড এরিয়া বা বরফ যুক্ত অঞ্চল, তারপর মহাসাগর এবং যেই স্যান্ড বা মরুভূমিতে যে বালি রয়েছে সেগুলোতে কি হচ্ছে, আয়নার মতো রিফ্লেক্ট হয়ে 2 ইউনিট চলে যাচ্ছে মহাকাশে। তো এই যে 35 ইউনিট চলে যাচ্ছে, যেটা পৃথিবীতে কোনো কাজ করতে পারছে না, মানে পৃথিবীকে উষ্ণ করতে পারছে না, মানে উষ্ণ করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই, এই 35 ইউনিট অংশকে বলা হয় অ্যালবেডো। তো অ্যালবেডো কি, অ্যালবেডোর সংজ্ঞা কি, অ্যালবেডোর সংজ্ঞা হচ্ছে যে 100 ইউনিট ইনসোলেশনের মধ্যে 35 ইউনিট ইনসোলেশন কি হচ্ছে, পৃথিবীকে উত্তপ্ত করা ছাড়াই, মানে পৃথিবীকে গরম করা ছাড়াই বা পৃথিবীতে কোনো ধরনের কাজ করা ছাড়াই কি হচ্ছে, মেঘে, তারপরে হচ্ছে ধূলিকণা এবং বায়ুকণায় এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় রিফ্লেক্ট হয়ে মহাকাশে ফিরে যাচ্ছে, এই অংশটুকুকে বলা হয় অ্যালবেডো। তো এই অ্যালবেডো কতটুকু হয়, 35 ইউনিট হয়, মানে 100 ইউনিটের মধ্যে 35 ইউনিট অ্যালবেডো হিসাবে চলে যাচ্ছে। এটা হচ্ছে প্রাথমিকভাবে হিট বাজেটের প্রাথমিক অংশ, মানে হিট বাজেটের ক্ষেত্রে প্রাথমিকভাবে চলে যাচ্ছে কতটুকু, 35 ইউনিট কোনো ধরনের কাজ কাম ছাড়া চলে যাচ্ছে, এই অংশটুকুকে বলা হয় অ্যালবেডো। তাহলে অ্যালবেডো বুঝলে, এবার আর কতটুকু বাকি থাকলো, এই অংশটুকু, তাহলে 35 গেল, 100 থেকে 35 গেলে কতটুকু বেঁচে থাকে, 65 ইউনিট। এই 65 ইউনিটের মধ্যে কি হচ্ছে, এই 65 ইউনিট এইভাবে আসছে পৃথিবীতে, এই 65 ইউনিটের মধ্যে কি হচ্ছে 14 ইউনিট অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল শোষণ করছে। মানে বায়ুমণ্ডলে তো বিভিন্ন ধরনের মানে বিভিন্ন জিনিস রয়েছে, যেমন কি মেঘ রয়েছে, তারপরে কি হচ্ছে ধূলিকণা, বায়ুকণা, তারপরে বিভিন্ন গ্যাস, হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কত ধরনের গ্যাস রয়েছে, বায়ুমণ্ডল তো এইগুলো নিয়েই গঠিত। তাই বায়ুমণ্ডলে যে এই গ্যাস, তারপরে ধূলিকণা, বায়ুকণা, তারপরে হচ্ছে যে ওয়াটার ভেপর, মানে হচ্ছে যেগুলো যে বাষ্পকণা, সেগুলো কি করছে, সেগুলো এই 65 মধ্যে 14 ইউনিট এরা শোষণ করে নিচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডল 14 ইউনিট শোষণ করছে।
তাহলে বাদ বাকি পড়ে থাকলো কি? বাদ বাকি পড়ে থাকলো 51 ইউনিট। এই 51 ইউনিট কি হচ্ছে? এই 51 ইউনিট পৃথিবী নিচ্ছে, এই 51 ইউনিট পৃথিবী শোষণ করছে। অর্থাৎ এই যে 14 ইউনিট এবং এই 51 ইউনিট মিলে 65 ইউনিট, এটাকে বলা হয় ইফেক্টিভ। এই 65 ইউনিটকে বলা হয় ইফেক্টিভ ইফেক্টিভ সোলার রেডিয়েশন বা ইনসোলেশন। এবার ইফেক্টিভ মানে কি? ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকারী, মানে এগুলোই কিন্তু কাজ করছে পৃথিবীতে এসে। এই যে 35%, এই 35% কোনো ধরনের কাজ করেনি, এরা শুধুমাত্র এসেছে এবং ধাক্কা লেগে চলে গিয়েছে, মানে এদেরকে পৃথিবী নিজের কাছে মানে কোনো কাজ করতেই দেয়নি। এগুলো কি হয়েছে? মেঘের সঙ্গে, ধূলিকণার সঙ্গে, বায়ুকণার সঙ্গে এবং পৃথিবীর সঙ্গে ধাক্কা লেগে আগেই চলে গিয়েছে 35 ইউনিট। কিন্তু এই বাদ বাকি 65 ইউনিট কি করছে? 14 ইউনিট এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল নিজের কাছে রাখছে। এবার এই 14 ইউনিট কি নিজের কাছে রেখে শুধুমাত্র বসিয়ে রেখেছে? এগুলোর তো কাজ রয়েছে, এগুলো বিভিন্ন কাজ করছে। এই অ্যাটমসফিয়ার বিভিন্ন কাজ করছে, যেমন বৃষ্টিপাত হওয়া, বায়ু চলাচল, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু এই 14 ইউনিটের কারণে হয়। আর এই যে 51%, এই 51% যেটা 51 ইউনিট, সরি পার্সেন্ট নয়, ইউনিট, এই 51 ইউনিট কি করছে? এই 51 ইউনিট পৃথিবী শুষে নিচ্ছে। এই টেরিস্ট্রিয়াল আর্থ বা আমাদের যে অ্যাকচুয়াল আর্থ রয়েছে, যার উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, সে এই 100 ইউনিটের মধ্যে 51 ইউনিট সে নিজের কাছে রাখছে। এ কি করছে? এই 51 ইউনিট তো সে নিজের কাছে শুধুমাত্র রাখছে না, এই বিভিন্ন কাজ করছে। যেমন এই 51 ইউনিটের ফলে কি হয়? পৃথিবীতে যত ধরনের রয়েছে, যেমন গাছপালা রয়েছে, তারপরে মহাসাগর রয়েছে, মহাদেশ রয়েছে, এগুলো প্রত্যেকটা কি করে? এটা শোষণ করে এবং কাজ করে, বিভিন্ন কাজ করে। যেমন গাছপালা সালোক সংশ্লেষ করে, তারপরে কি করছে? তারপরে মহাসাগর, সমুদ্র গরম হচ্ছে, বাতাস গরম হচ্ছে, বাতাস গরম হওয়ার ফলে কি হয়? বাতাস গরম হওয়ার ফলে অন্য স্থানে ছুটে যায়, যেখানে ঠান্ডা রয়েছে সেখানে ছুটে যাচ্ছে। মানে পৃথিবীর যত ধরনের কাজ, প্রাকৃতিক কাজকর্ম, সব কিন্তু 51 ইউনিটের ফলে হচ্ছে। এবং 14 ইউনিটের ফলে কি হচ্ছে? এই 14 ইউনিটের ফলে বায়ুমণ্ডলের যেই ধরনের কাজগুলো দরকার, মানে তাপ দরকার বায়ুমণ্ডলে যেসব কাজগুলো করার জন্য, সেই তাপটা এই 14 ইউনিট থেকে সে নিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? পৃথিবীতে 100 ইউনিট, আবার বলে দিচ্ছি, এই হিসাব নিকাশটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এখন পর্যন্ত আমরা কি আলোচনা করলাম? এখন পর্যন্ত আমরা প্রধান আলোচনা করলাম যে এই হিট বাজেট, এই হিট বাজেট মানে হচ্ছে এই তাপের আয় এবং ব্যয়। আয় মানে হচ্ছে ইনকাম করা, মানে কতটুকু সে নিচ্ছে বা পাচ্ছে, এটা হচ্ছে আয়। তো আমরা এখন পর্যন্ত কিন্তু আয় আলোচনা করলাম এবং একটু আমরা ব্যয় আলোচনা করলাম। তো আমি আবার আরেকবার তোমাদের রিপিট করিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই জায়গাটুকু না বোঝো। এই যে আমরা 200 কোটি ভাগের 1 ভাগ সূর্যের মানে মানে শক্তির মধ্যে শুধুমাত্র 1 ভাগ শক্তি কিন্তু পৃথিবীতে আসে। এই 1 ভাগ শক্তিকে বলা হয় ইনসোলেশন, যেটাকে আমরা কত ধরেছি? এই 1 ভাগকে ধরেছি আমরা 100% বা 100%। আবার কি করছি? আমরা এখানে লিখেছি ফর দ্য সেক অফ ক্যালকুলেশন 100% ইনসোলেশন অ্যাজিউম টু বি 100 ইউনিট ইনসোলেশন। মানে কি লিখে দিয়েছি আমরা? যে আলোচনার সুবিধার্থে আমরা 100% ইনসোলেশনকে 100 ইউনিট ইনসোলেশন ধরছি। এবার এই 100%কে 100 ইউনিট ধরার পিছনে একটা কারণ রয়েছে। এই যে 51 ইউনিট, এটা যদি আমরা 51% ধরতাম, তখন যখন ফিরে যাবে তাপগুলো, তখন কিন্তু 51%-এর মধ্যে যখন আমরা পার্সেন্ট বের করব, তখন কিন্তু ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। কিন্তু 51 ইউনিটকে ধরি আমরা 51 টাকার হিসাবে যদি আমরা ধরি, তাহলে কি হবে? আমরা সহজেই কিন্তু ক্যালকুলেশন করতে পারবো যে 51 ইউনিটের মধ্যে 5 ইউনিট চলে গেল, 10 ইউনিট চলে গেল, এইভাবে আমরা হিসাব করতে পারবো। কিন্তু পার্সেন্টেজের হিসাব হলে কিন্তু সেটা আবার ঘুরিয়ে যাবে। পার্সেন্টেজ হিসাব তখন আমাদেরকে শতাংশতেই বের করতে হবে। তাই আমরা ক্যালকুলেশনটাকে কঠিন করব না, কারণ কঠিন করলেই ভুলে যাবে তোমরা। তাই আমরা প্রথমেই লিখে দিয়েছি যে 100 ইউনিট ধরেছি, 100%কে 100 ইউনিট ধরেছি। এবার কি হচ্ছে? এই 100 ইউনিটের মধ্যে একটা শতাংশ, একটা অংশ 27 ইউনিট কি হচ্ছে? মেঘে ধাক্কা লেগে চলে যাচ্ছে, মেঘে ধাক্কা লেগে চলে যাচ্ছে।
ইউনিট কি হচ্ছে, এই যে বায়ুকণা, ধূলিকণা, গ্যাস কণা রয়েছে সেগুলোতে ধাক্কা লেগে চলে যাচ্ছে বা রিফ্লেক্ট হয়ে বা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এগুলোকে কি বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্ক্যাটারিং। তো তোমাদের যদি পরীক্ষাতে আসে যে স্ক্যাটারিং বা বিচ্ছুরণ কাকে বলা হয়, অ্যালবেডো, এটা 2 মার্কের জন্য তোমাদের আসতে পারে। অ্যালবেডো কাকে বলা হয়, 2 মার্কের জন্য আসতে পারে। আর কি হচ্ছে, এই যে 100 ইউনিটের মধ্যে কি হচ্ছে, 2 ইউনিট পৃথিবীর বিভিন্ন জায়গা রয়েছে, যেমন মহাসাগর রয়েছে, তারপরে রয়েছে এই তুষারবৃত্ত ভূমিরূপ বা বরফবৃত্ত ভূমিরূপ, মানে হচ্ছে যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে রয়েছে। তারপরে কি হচ্ছে, বালি রয়েছে, যেখানে হাজার হাজার কিলোমিটার জুড়ে বালি রয়েছে। তো সেগুলো কি হচ্ছে, সেগুলো আয়নার মতন কাজ করছে। আয়নাতে লাইট যেমন ফেললে যেমন লাইট প্রতিফলিত হয়ে চলে যায়, তো এগুলো তাই সেই ধরনের কাজ করছে যে এরা এই 27 ইউনিট, 6 ইউনিট এবং 2 ইউনিটকে ডাইরেক্ট রিফ্লেক্ট করে দিচ্ছে, মানে এরা ডাইরেক্ট চলে যাচ্ছে, এরা ডাইরেক্ট চলে যাচ্ছে। তো কতটুকু যাচ্ছে, টোটাল যাচ্ছে 35 ইউনিট। 100 ইউনিটের মধ্যে প্রথমেই 35 ইউনিট চলে যাচ্ছে। এই 35 ইউনিটকে বলা হয় অ্যালবেডো। অ্যালবেডো কতটুকু, অ্যালবেডো কত মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে। স্ক্যাটারিং কত মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে। আশা করছি এইটুকু তোমরা আপাতত বুঝতে পারলে যে অ্যালবেডো কি এবং স্ক্যাটারিং কি। এবার আর একটা বিষয় তোমাদের, যেটা প্রথমে একটু আমার প্রথমে আমি ভুলে গিয়েছিলাম বলতে, সেটা হচ্ছে যে তোমরা শুনেছ যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এইরকম ছোট ছোট হয়, এইরকম বড় বড়ও হয়। তো এই যে তাপগুলো আসছে, এই তাপগুলো আসছে কিন্তু ছোট ছোট ইয়েতে, মানে শর্ট ওয়েভ রেডিয়েশন, এগুলোকে বলা হয় শর্ট ওয়েভ রেডিয়েশন বা ক্ষুদ্র তরঙ্গ। ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে শর্ট ওয়েভ রেডিয়েশন বা ক্ষুদ্র তরঙ্গ, মানে এদের এই ওয়েভগুলো কিন্তু বড় বড় নয়, ছোট ছোট। ছোট ছোট হওয়ার কারণ কি, এই যে সূর্য প্রচুর পরিমাণে গরম হওয়ার কারণে কি হচ্ছে, ছোট 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 হয়ে আসছে, মানে এই তরঙ্গগুলো ছোট ছোট। এগুলো কিন্তু ওই তরঙ্গই, ইনফ্রারেড, তারপর ভিজিবল লাইট, এই তরঙ্গগুলোই, কিন্তু সূর্য প্রচন্ড পরিমাণে গরম হওয়ার কারণে কি হচ্ছে, এগুলো ক্ষুদ্র তরঙ্গ রূপে আসছে। আর একটা কি, যখন এই পৃথিবীর তাপমাত্রা তো কম, পৃথিবী যখন ছাড়বে এই তাপগুলোকে, এই যে এগুলো আসছে, এই তাপগুলোকে যখন ছাড়বে তখন কিন্তু সে লং ওয়েভ হিসাবে ছাড়বে। এটাও কিন্তু ইনফ্রারেড, ইনফ্রারেড বা অবহেলিত রশ্মি, কিন্তু এটা হচ্ছে লং ওয়েভ ইনফ্রারেড। লং ওয়েভ মানে এর যে তরঙ্গগুলো, এই তরঙ্গগুলো বড় বড়, মানে এগুলো হচ্ছে, এগুলো যখন পৃথিবী শোষণ করবে এবং ছাড়বে তখন লং ওয়েভ হিসাবে, এবং যখন নিবে মানে সূর্য থেকে যখন আসছে তখন আসবে শর্ট ওয়েভ হিসাবে। তো এটা তোমাদের প্রথমে বলা হয়নি, আমি এখন বলে দিলাম। এবার শোনো, এবার কি হলো, 35% অ্যালবেডো হিসাবে চলে গেল। তাহলে 100 ইউনিটের মধ্যে 35% যখন অ্যালবেডো হিসাবে চলে গেল, বাদ বাকি কতটুকু থাকলো, 65 ইউনিট থাকলো। এই 65 ইউনিটকে বলা হয় ইফেক্টিভ সোলার রেডিয়েশন। কারণ কি, ইফেক্টিভ সোলার রেডিয়েশন মানে হচ্ছে কার্যকারী, ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকারী, সোলার মানে হচ্ছে সৌর, এবং রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। এই কার্যকারী সৌর বিকিরণ 65 ইউনিটকে বলার কারণ হচ্ছে এর 14 ইউনিট কি করছে, এই 65-র মধ্যে 14 ইউনিট কি করছে, পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল শুষে নিচ্ছে। বায়ুমণ্ডলে কোন কোন জিনিস শুষছে, বিভিন্ন গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এইসব প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো কি করছে, শোষণ করছে। তারপরে জলীয় বাষ্প রয়েছে, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প রয়েছে, যেগুলো কি হয়, পৃথিবী থেকে জল যখন বাষ্প হয়ে ওঠে তখন সেই জলীয় বাষ্পগুলো কিন্তু কিছুটা শুষছে। তারপর কি হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে ধূলিকণা, মানে বায়ুমণ্ডলে যে বাতাসের সঙ্গে যে ধুলোগুলো উড়ে যায় সেগুলোও কিন্তু কিছুটা শোষণ করে নিচ্ছে। আবার মেঘ রয়েছে সেখানে, সেই মেঘও কিন্তু শোষণ করছে। তাই বায়ুমণ্ডল কতটুকু শোষণ করছে, 14 ইউনিট। আর বাদ বাকি 51 ইউনিট কি করছে, 65-র মধ্যে আর বাদ বাকি 14 ইউনিট বায়ুমণ্ডল শোষণ করে নিল, তাহলে থাকলো 51 ইউনিট। এই 51 ইউনিট পৃথিবী নিজে শোষণ করছে। এই 51 ইউনিট এবং এই 14 ইউনিট, টোটাল এই 65 ইউনিট কি করছে, এই যে পৃথিবীর কাজ এবং এই যে বায়ুমণ্ডলের কাজ, বিভিন্ন প্রাকৃতিক কাজ, যেমন বাতাসের চলাচল, তারপর হচ্ছে ইভাপোরেশন, তারপর ট্রান্সপোর্টেশন, সব কিছু, তারপর এই উদ্ভিদের সালোক সংশ্লেষ, মানুষের বেঁচে থাকা, এই পৃথিবীর সব কিছু কিন্তু কাজ করছে কি, এই 65 ইউনিট। তার জন্যই একে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। মানে এই যে 65 ইউনিট বা 65 একক, মানে সূর্য রশ্মি বা সৌর বিকিরণ, এটা কিন্তু পৃথিবীর কাজে আসছে, পৃথিবী এবং বায়ুমণ্ডলের কাজে আসছে। এই 35% অ্যালবেডো কাজে আসছে না।
তার জন্য একে বলা হয় ইফেক্টিভ সোলার রেডিয়েশন। এবার আপাতত আমরা এই ভিডিওর মাধ্যমে বা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে সূর্য থেকে পৃথিবীতে কতটুকু এবং কিভাবে সূর্যের রশ্মি বা সৌর বিকিরণ পৃথিবীতে আসে এবং পৃথিবীকে গরম করে। এগুলোর প্রত্যেকটা কাজ হচ্ছে পৃথিবীকে গরম করা। এই 35% অ্যালবেডো বাদে এর কি করছে, এ আসছে আর ঘুরে চলে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা জানলাম আয় বা ইনকাম। এর পরের আলোচনাতে আমরা কি করব, ব্যয় আমরা আলোচনা করব, যে পৃথিবী কিভাবে ছেড়ে দিচ্ছে এবং কতটুকু ছেড়ে দিচ্ছে সেটা আমরা আলোচনা করব। তো তোমরা আপাতত আমি যতটুকু বোঝালাম এইভাবেই তোমরা ছবি আঁকো এবং এই প্রত্যেকটা যে ক্যালকুলেশন রয়েছে এই ক্যালকুলেশনটাকে ভালো করে দেখে বুঝে মুখস্থ করার চেষ্টা করো। যদি আমার কথাগুলো না বুঝতে পারো তাহলে একবারের জায়গায় দুবার দেখো, এবং তাও যদি বুঝতে না পারো এরপরে কমেন্ট বক্সে জানাও, সেখানে আমি তোমাদের আবার বুঝিয়ে দিব এর পরের দিন। এর পরের দিন আমরা কি করবো, এর পরের দিন আমরা ব্যয় হিসাব করব, যে কিভাবে সূর্য, এই পৃথিবী, এই যে সূর্য থেকে এই 100 ইউনিট বা 100% ইনসোলেশন এলো সেটা কিভাবে ছেড়ে দিচ্ছে সেটা আলোচনা করব। প্রথমে 35 ছেড়ে দিয়েছে, এই বাদ বাকি 65 যেটা রয়েছে, এই 65 কিভাবে ছাড়ছে সেটা আলোচনা করব। এবং এই এই আলোচনা করা পর্যন্ত তোমরা কিন্তু বইয়ে হাত দিবে না। অন্য চ্যাপ্টার পড়ো ঠিক আছে, বই দেখতে মন গেলে দেখো, যেখানে তোমাদের ছবিগুলো দেখতে মন গেলে দেখো, কিন্তু এই ইউনিট এই জায়গাটুকু তোমরা এখন বই দেখে পড়বে না, পরে বই দেখে পড়বে যদি তোমাদের মন যায়। এবার এখান থেকে বলে দিই যে তোমাদের প্রশ্ন কি কি আসতে পারে। প্রশ্ন আসতে পারে, আপাতত প্রশ্ন যেগুলো আসতে পারে, একটা হচ্ছে অ্যালবেডো, 2 মার্কের জন্য আসতে পারে। তারপর কি হচ্ছে স্ক্যাটারিং, 2 মার্কের জন্য আসতে পারে। তারপর কি, এই যে ইনসোলেশনকে আরেকবার আমি বলে দিচ্ছি। ইনসোলেশনের এটাই হচ্ছে সংজ্ঞা, যে সূর্যের 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, এই 1 ভাগ সৌরশক্তিকে বলা হয় ইনসোলেশন। এটা হচ্ছে সব থেকে সহজ সংজ্ঞা, এর থেকে সহজভাবে বলা যায় না। তো এই ইনসোলেশন আসে 2 মার্কের জন্য। আর একটা কি, ইফেক্টিভ সোলার রেডিয়েশন, ইফেক্টিভ সোলার রেডিয়েশন, এটা আসে 2 মার্কের জন্য। তো এই 4টি প্রশ্ন তোমাদের আপাতত 2 মার্কের জন্য আসে, এবং এটা তোমাদের বড় প্রশ্নের অংশ এতক্ষণ যা বোঝালাম। তো এই 4টে তোমাদের 2 মার্কের জন্য আসে। তো তোমরা এই পর্যন্ত নিজে খাতায় ছবি এঁকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, এবং এর পরের ভিডিওতে আমরা ব্যয়ের হিসাবটুকু কমপ্লিট করে হিট বাজেট চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। হিট বাজেট চ্যাপ্টার 2টো ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে প্রথম চ্যাপ্টারটা আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।